প্রতিটি শিশুই আলাদা, আর এই আলাদার মধ্যেই লুকিয়ে থাকে সম্ভাবনা। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে কলকাতার পিয়ারলেস হসপিটাল নিয়েছে এক বিশেষ উদ্যোগ। অভিভাবকদের পাশে দাঁড়িয়ে এই ধরনের শিশুদের বোঝা এবং সামলানোর জন্যই অটিজম অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ। আমাদের সঙ্গে এখন রয়েছেন পিয়ারলেস হসপিটালের ডিরেক্টর ডক্টর ডিপি সমাদ্দার। স্যার, আজকে যে এই ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে, অটিজম তো এখন বাড়ছে, তো আপনাদের হসপিটালে ঠিক কী কী ধরনের পরিষেবা রয়েছে যেটা এই ধরনের পেশেন্টদের জন্য আগামী দিনে আরও অনেকটা আশা দেখাবে? পিএলএস হসপিটাল একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল অ্যান্ড অলমোস্ট 34 ইয়ার্স ওল্ড। এখানে তো সব টাইপের পেশেন্টদেরই আমরা ম্যানেজ করি, কিন্তু আমাদের স্পেশাল ফোকাস হচ্ছে এই টাইপের স্পেশাল পেশেন্টস, চিলড্রেন হু আর সাফারিং ফ্রম নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম। ওকে, অ্যান্ড এদের যাতে আমরা একটা মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি সেই একটা প্রচেষ্টা আছে। এখানে আমাদের স্পেশালিস্টরা আছেন, ডক্টর পাপিয়া খাওয়াস, ডক্টর অনিন্দিতা চ্যাটার্জি, আমাদের পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট আছে টু সাপোর্ট this kind of initiative and activity, so that this type of children along with their parents and the hospital, we are sort of a family, and together we want to bring a change, a positive change, so that these children who are actually having many talents, okay, and this talent should be actually projected, they should be developed, okay, and they should do well in life. That is the collective effort, and where the hospital is contributing. তো এই ধরনের পেশেন্টের তো অনেক রকম প্রবলেম থাকে, যারা পড়াশোনার পাশাপাশি মানে আরো অনেক রকম অ্যাক্টিভিটিস ওদের দরকার হয়, তো সবগুলোই কি মানে পরিষেবাকে এই হসপিটাল দিচ্ছে এই ধরনের পেশেন্টদের? না, মানে আমরা সাপোর্ট করি, ফ্যামিলি পেরেন্টদের সাপোর্ট করি, এখানে গাইডেন্স দেওয়া হয়, ওনারা আরও যাতে ভালো করে ওনার ছেলে মেয়েদের আরও ডেভেলপ করতে পারেন। আপনি এখনই শুনলেন একটা ছেলে কত ভালো আবৃত্তি করলো, ওকে, তো এই টাইপের ট্যালেন্ট তো ওদের মধ্যে আছে, ওটাকে আরও ডেভেলপ করা উচিত, আরও সাপোর্ট দেওয়া উচিত। আর পেরেন্টসরা এটা ভালোভাবে করতে পারেন যখন হসপিটাল এক্সপার্টরা ওনাদের সাপোর্ট দিচ্ছেন। এখন কথা বলবো পিয়ারলেস হসপিটালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে। ম্যাম, আজকের দিনে যেভাবে অটিস্টিক চাইল্ডদের সংখ্যা বেড়ে গেছে, প্রায় প্রতি ঘরে ঘরেই এরকম বাচ্চা আমরা দেখতে পাই, তো বাবা মারা সবচেয়ে বেশি যেটাতে ভীত হন যে এই ধরনের বাচ্চা বড় হলে কি করে তাকে সামলাবো কিংবা কি করব, কারণ তারা তো সাধারণভাবে কমিউনিকেট করতে পারে না। তো আপনি কি বলবেন, মানে ঠিক কিভাবে একটা সাধারণ মানুষের মতোই এই ধরনের বাচ্চা জীবনযাপন করতে পারে, মানে শুধু বাচ্চা বেলায় নয়, বড় বয়সেও? আচ্ছা, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যেটা আমরা সময় বলে থাকি যে এটা একটা কন্ডিশন, এটা কোনো রোগ নয়। এবার এই ধরনের শিশুরা দুরকম হয়, কিছু ভার্বাল হয়, কিছু নন ভার্বাল হয়। তো ভার্বাল বাচ্চারা কিন্তু কথা বলে, কিন্তু তাদের কথোপকথনটা একটু অন্য প্যাটার্নে হয়। আর নন ভার্বাল বাচ্চারা যেহেতু কথা বলতে পারে না বা এক্সপ্রেস করতে পারে না, তাই জন্য তাদেরকে নিয়ে একটু চ্যালেঞ্জিং বেশি হয়। এবার পেরেন্টস যারা আছে তাদের সবচেয়ে আগে যেটা দরকার, যেটা বাচ্চার কন্ডিশন শুধু অটিজম না, তার সঙ্গে আরও অ্যাসোসিয়েটেড কন্ডিশন থাকতে পারে। বাচ্চা চঞ্চল হতে পারে, হাইপার অ্যাক্টিভিটি, বাচ্চার সেন্সরি ইস্যুস হতে পারে, বাচ্চার ঘুম হয় না, বাচ্চার গাট প্রবলেম হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলোকে ঠিকভাবে তাদের পিডিয়াট্রিশিয়ানের সাহায্যে আগে হ্যান্ডেল করতে, প্লাস থেরাপিটা কিন্তু এদের একটা বিরাট ব্যাকআপ সাপোর্ট। আর শুধু একদিন থেরাপি করলে হবে না, সেই থেরাপিটা বাবা মাকে একটু শিখতে হয়, পেরেন্ট যেটা বাড়িতে গিয়ে সেটা তারা অ্যাপ্লাই করতে পারে। মানে এই বাচ্চাদের নানা রকম দিক দিয়ে সমস্যা হতে পারে, আর যেহেতু কথা বলতে পারে না ঠিক করে, সেই জন্যে তাদের এই জায়গাটা খুব একটা মানে আমরাও ট্রায়াল অ্যান্ড এরারে কাজ করি, যে হঠাৎ বাচ্চা কাঁদছে কেন, হঠাৎ বাচ্চার ঘুম হচ্ছে না কেন, চেঞ্জ অফ সিজন হয়ে গেল, বাচ্চা হাইপার হয়ে গেল। তো এইগুলো খুব সাটল জিনিস, যেগুলো অনেক পেরেন্ট জানে না। তাহলে পেরেন্টাল ইনফরমেশন বা পেরেন্ট নিজে আগে টিচার হওয়াটা খুব দরকার। তবে আর আমরা কখনো বলি না যে একদম সব কিছু থেরাপি করলেই চলে যাবে। এটা কিন্তু আমাদের টার্গেট থাকে যে একে নিয়ার টু নর্মালের মতন
দিকে এগিয়ে যাওয়া, যাতে সে স্কুলে যেতে পারে, সে নিজের কাজগুলো করতে পারে, যেরকম 8-10টা বাচ্চা করে। লোকের বাড়িতে নিয়ে গেলে কোনো রকম বিহেভিয়ারাল ইস্যু হয় না, পেরেন্ট এম্বারাসড হবে না, এইগুলো। কিন্তু সবসময় যদি পেরেন্টরা ভাবে আমার বাচ্চার অটিজম, আমার আর কি হবে, জীবনটা এটাই শেষ, এখানে আমার বাচ্চারই কেন হলো, এত লোক আছে, তাহলে কিন্তু বাচ্চার একটা গ্রোথ ডেভেলপমেন্টে অনেক সমস্যা থেকে যায়। কেন পেরেন্টই তার খামতিগুলোকে হাইলাইট করছে, সে যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, সেই এগোনোটার দিকে কিন্তু পেরেন্টের নজর নেই। পেরেন্টের নজর খালি আমার বাচ্চা কবে কথা বলবে এবং কবে সে 8-10টা বাচ্চার মতন হবে। কিন্তু সে 8-10টা বাচ্চার মতন এক্স্যাক্ট না হতে পারে, কিন্তু সে অনেকটাই এগিয়ে যেতে পারে থেরাপির মাধ্যমে। তার মানে থেরাপিটা খুব ইম্পর্টেন্ট বলছেন। এবং অনেক সময় তো পড়াশোনার ক্ষেত্রেও প্যারেন্টসরা খুব ডিপ্রেসড হয়ে যায় যে অন্যান্য বাচ্চাদের মতন পড়াশোনা করতে পারছে না, তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, বোর্ড হয়তো সবাই ক্লিয়ার করতে পারে না, কিন্তু একটা জিনিস, একটা বোর্ড আরও আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, যেটা অনেক পেরেন্টসরা চায় না করাতে, জানি না কেন, কি কারণ। আমি এতদিন ধরে প্র্যাকটিস করছি বলেও বোঝাতে পারি না। যাই হোক, তো এটাতে কিন্তু রিল্যাক্সেশন, এটা এই নয় যে স্পেশাল নিড বাচ্চাদের জন্য বানানো হয়েছে, এটাই কিন্তু অনেকটা রিল্যাক্সেশন আছে। 5টা সাবজেক্ট দেওয়া যায়, একটা একটা করে দেওয়া যায়, তাতে বাচ্চার প্রেশার কম হয়। কেন কি, একটা বাচ্চার যদি ল্যাঙ্গুয়েজ ইস্যু থাকে, তার কিন্তু কম্প্রিহেনশনে ডিফিকাল্টি থাকবেই। তো সেই কম্প্রিহেনশনের জায়গাটা যদি কম কম করে আমরা করাতে পারি, তাহলে অনেকটা তার সুযোগ এসে যায় যে সে মেন স্ট্রিম করতে পারে। তারপরে কোনো কম্পিউটার ট্রেনিং, কোনো কিছু এই ধরনের জিনিস যদি হয়, তাহলে কিন্তু বাচ্চা মেন স্ট্রিমিং হয়। এই নয় যে মেন স্ট্রিমিং তাকে করানো যায় না, মানে মূল স্রোতে তাকে রাখা যায়, কিন্তু সেই বিশেষ বিশেষ ডিসিশনগুলো পেরেন্টস নেয়। ধরুন একটা ছোট স্কুলে বাচ্চা পড়ছে, তাকে ফট করে সে পারছে, তাকে ছাড়িয়ে একটা বড় স্কুলে করে দিল। এবার বড় স্কুলে তো সে কেয়ারটা নাও বা পেতে পারে, তাকে তো পড়াটা শেখানোটা কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং, এই অ্যাকসেপ্টেন্স, সোসাইটাল প্রেশার, এইগুলো পেরেন্টরা এখনো নিতে থাকে, যার জন্য বাচ্চা পিছিয়ে পড়ে। আমাদের রাজ্যে কিংবা পিয়ারলেস হসপিটালে বাচ্চাদের স্পেশাল কেয়ারের জন্য, বিশেষ করে একাডেমিক কিংবা মেন্টাল কেয়ারের জন্য কি কি ব্যবস্থা রয়েছে? আমাদের চাইল্ড গাইডেন্সে স্পেশাল এডুকেশন আছে, স্কুল রেডিনেস প্রোগ্রাম আছে। আমাদের এখান থেকে অনেক বাচ্চা মেন স্ট্রিম স্কুলে ভর্তি হয়ে গেছে, মানে বড় বড় স্কুল, আমি নাম বলতে চাই না, কিন্তু সব মেন স্ট্রিম স্কুলে ভর্তি হয়ে গেছে এবং তাদের সাকসেস স্টোরিজও আমাদের কাছে আছে। আর অকুপেশনাল থেরাপি হয়, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হয়, তারপরে বিহেভিয়ার মডিফিকেশন হয়, প্যারেন্টাল ট্রেনিং হয়। ওভারঅল বাচ্চার অনেক স্কুল থেকে বাচ্চাকে অ্যাসেসমেন্টের জন্য এখানে পাঠানো হয়, যে তারা অ্যাডমিশন নেবে, আমাদের কাছ থেকে তারা একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট চায়। এগুলো আমরা সব করে থাকি। এখন আমাদের সঙ্গে রয়েছেন পিয়ারলেস হসপিটালের ডেভেলপমেন্ট পেডিয়াট্রিশিয়ান ডক্টর পাপিয়া খাওয়াস। ম্যামের কাছ থেকে জেনে নেব, আচ্ছা আজকের দিনে এই ধরনের ডেভেলপমেন্টাল ইস্যুগুলো শিশুদের মধ্যে কেন এত বাড়ছে? আমি বলবো পাড়ার থেকেও বেশি আমাদের এগুলো পিক আপ করা, এটা বোধহয় অ্যাওয়ারনেসটা বেড়েছে, যার জন্যে আগে যে জিনিসগুলো হয়তো ইগনোর করা হতো, 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চার অসুবিধে ফ্যামিলিতে হতো, এখন একটি করে সন্তান, এবং সেই একটি সন্তানকে পারফেক্ট হতে হয়, সেই এক্সপেকটেশন। কিন্তু তার কিছু ইস্যুস হলে সেগুলো পিক আপ হয় এবং ন্যাচারালি এটা নিয়ে আমাদের নলেজও বাড়ছে। আমাদের অনেক রকম সোসাইটাল চেঞ্জ হয়েছে, যেমন ধরুন এখন মোবাইল স্ক্রিন অ্যাডিকশন বলে একটা জিনিস হয়েছে, এগুলো নানা রকম ইস্যুসের জন্ম দিচ্ছে। মেন্টাল হেলথ, আগে আমরা কখনো ভাবতাম না যে বাচ্চাদের মধ্যে মেন্টাল হেলথ ইস্যুস হতে পারে, হচ্ছে। প্লাস এই ডেভেলপমেন্ট ব্যাপারটা, এটা আরও আমরা দেখছি যে খালি হাঁটতে দেরি করছে বা মানে যেগুলোকে আগে সেরিব্রাল পলসি বলা হতো, সেইটাই খালি আমরা দেখছি না, বরং সেগুলো কমে গিয়ে বেশি দেখা যাচ্ছে যেগুলো সূক্ষ্ম ফাইন মোটর স্কিল, সেইগুলোতে সমস্যা বেশি হচ্ছে। এবং তার মধ্যে এই কমিউনিকেশন, স্পিচ কমিউনিকেশন ডিলে, এবং তার যেটা এই স্পিচ কমিউনিকেশন ডিলে অর্থাৎ যেটাকে আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলি, এইটার
আমরা কিন্তু দেখছি যে বেশি আমরা সম্ভবত ডায়াগনোসিসও করছি, আর্লি ডিটেকশন হচ্ছে, বেশি সংখ্যা হচ্ছে, কারণ ফ্যামিলি স্ট্রাকচার বদলে গেছে, ঠাকুমা দিদিমা ইত্যাদি নানা রকমের সঙ্গে জয়েন্ট পরিবারের এটা নেই। তো সব মিলিয়ে আমরা কিন্তু আর কোভিড আসার পরে এটার কিন্তু আমরা দেখেছি সেই সময় বাচ্চারা বাইরের দুনিয়ার সঙ্গে প্রায় বিচ্ছিন্ন হয়েছে এবং অনেক দিন ধরেছি। সেই সময়টা থেকে কিন্তু আমরা এটার অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা ওষুধ দিয়ে সবকিছু ঠিক করে দেওয়া যায় না, এটা লং টার্ম একটা জিনিস, এবং সেটা যত তাড়াতাড়ি ধরা পড়ে তত ভালো। যত তাড়াতাড়ি বাবা মা অ্যাকসেপ্ট করে নিতে পারেন যে হ্যাঁ আমার বাচ্চার এই সমস্যা আছে। এবার ধরুন আপনি দেখছেন আপনার বাচ্চা অঙ্কেতে খারাপ রেজাল্ট করছে, কিন্তু আপনি গিয়ে ক্লাস 8-9-এ গিয়ে আপনি তার ব্যবস্থা করলেন, তখন কি আর হবে? আপনাকে তো প্রথম থেকেই শুরু করতে হবে, তাই না? তাহলে সেইটাও তাই, আমাকে যত তাড়াতাড়ি হোক তার ব্যবস্থা করার দিকে যেতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমার বাচ্চার এই সমস্যা আছে। আর সোসাইটিতে আমাদের এইটার ব্যাপারে অ্যাওয়ারনেস এবং আন্ডারস্ট্যান্ডিং, এটাও আমরা ভীষণভাবে চাইছি। কাঁচা মাটির তাল গড়া সহজ, মাটিটা শক্ত হয়ে গেলে সেটা কিন্তু ভেঙে গড়তে হয়। তাহলে যত তাড়াতাড়ি আমরা স্টেপ ইন করবো, যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো যে বাচ্চার সমস্যা আছে এবং সেটা মেনে নিয়ে তার জন্য ব্যবস্থা করতে যাব, তত কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। মেন্টাল হেলথ বা সাইকি এটা তো সব মানুষেরই সমান। অটিজম বলে যে সেটা আলাদা হয়ে যাবে তা নয়। আমাদের দেখতে হবে যারা অটিস্টিক ইন্ডিভিজুয়ালস তারা কিন্তু অনেক সময় তাদের নিডস এক্সপ্রেস করতে পারে না, তাদের অনেক সেন্সিটিভ প্রবলেমস হয়, ফলে অনেক সময় তারা নিজেদের প্রকাশ করতে পারে না, পারিপার্শ্বিক তাদেরটা বুঝতে পারে না, অ্যান্ড যার জন্য অনেক ধরনের মানসিক সমস্যা, সাইকোলজিক্যাল ইস্যুস দেখা যায়, যেরকম ডিপ্রেশন, অ্যাংজাইটি, অনেক সময় মুড ডিসঅর্ডার্স, এগুলো থাকে ইন্ডিভিজুয়ালস উইথ অটিজম তাদের মধ্যে। সো ডেফিনেটলি বাচ্চাদের মেন্টাল হেলথ তো ম্যাটার করে, কেন কি অনেকভাবে মানসিক সমস্যাটাও অনেক সময় সাইকোলজিক্যাল ডিস্ট্রেসটাও বিহেভিয়ারের মাধ্যম দিয়েই বেরোয়। তো আমরা যদি মেন্টাল হেলথটা না দেখি তাহলে বাচ্চাকে আমরা ভালো রাখতে পারবো কেমন করে, রাইট? সো যে কোনো বাচ্চা, সে অটিস্টিক হোক নন অটিস্টিক হোক, আমি বলবো মেন্টাল হেলথ ম্যাটার্স। বাচ্চা যখন অনেক বায়না করছে বা অনেক বিহেভিয়ারাল প্রবলেমস দেখাচ্ছে, মাইন্ড আর ইমোশন তো দুটো ইন্টার রিলেটেড, ডেফিনেটলি ফোকাস অন দ্য ইমোশনস, বিহেভিয়ার উইল ফলো ইন প্লেস। থ্যাংক ইউ। আমার সঙ্গে রয়েছেন ন্যাশনাল ট্রাস্টের বোর্ড মেম্বার ও স্পেশাল এডুকেটর চৈতালি গামী। ম্যামের কাছে আমার প্রশ্ন, এই ধরনের শিশুদের মধ্যে সব থেকে যেটা সমস্যা হয় যে তারা মানে বাড়ির লোকেদের যে তাদেরকে কি করে সামলাবে, বিভিন্ন থেরাপি কিংবা এই ধরনের ইয়েতে দিতেও ভয় পায়, তার একটা খরচা সবকিছুর জন্য। তো এখন কিছু কি স্পেশাল স্কিম রয়েছে যেটাতে তারা এই সুবিধাগুলো পেতে পারে? এক্সপার্ট 2016 অ্যাক্ট, এখন যেহেতু এটাই মানে নতুন অ্যাক্ট আমাদের, আমি এটা নিয়েই বলবো, এবং ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট আছে যেটা অটিজম, সেরেব্রাল পলসি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এবং মাল্টিপল ডিসেবিলিটিকে ক্যাটার করে। এই দুটো অ্যাক্টের আন্ডারেই কিন্তু বিভিন্ন রকম ওদেরকে বেনিফিটস এবং বিভিন্ন রকম ওদের কনসেশন ইত্যাদি দেওয়া হয়। তার কারণ হচ্ছে, বলা হচ্ছে যে তারাও কিন্তু একটা ডিগনিফাইড লাইফ আপনার আমার মতো চালাতে পারে এবং সেই ডিগনিফাইড লাইফটা তারা যেন কাটাতে পারে, সেই জন্য এটা আছে। কিন্তু তার প্রথম স্টেপটা হচ্ছে যে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট, বা এখন যেটাকে ইউডিআইডি কার্ড বলে, ইউডিআইডি সার্টিফিকেট, এটা করতে হবে। এটা স্বাবলম্বন পোর্টাল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোর্টাল, এটা এই পোর্টালে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পরে আপনার যে হসপিটাল কাছাকাছি সেখানে আপনাকে ডাকবে, সেই হসপিটালে গিয়ে বাকি প্রসিডিওর করার পরে আপনি ওই কার্ডটা পাবেন। ওই কার্ডটা যদি থাকে তারপরে আপনি অনেকগুলোই বেনিফিটস আছে, অনেকগুলোই, যাতে তাদেরকে আমরা মেইন স্ট্রিমে রাখতে পারি তার জন্য অনেকগুলো কিছু দেওয়া আছে যাতে সেটা তারা এভেল করতে পারে, এবং সেটা এভেল করে তারা যাতে মোটামুটি মূল স্রোতের মধ্যে থাকতে পারে। কি ধরনের সুবিধাগুলো পায় যদি একটু বলেন? যেমন ধরুন যে কোনো রকম ডিসেবিলিটি হোক না কেন, কোনো স্কুল তাকে না বলতে পারবে না, প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা, সেখানে একটা 5% তাদের জন্য কিন্তু সিট রিজার্ভ করা আছে। তারপর ধরুন যারা পরীক্ষা দিচ্ছে, তাদের পড়াশোনা যদি কোনো অসুবিধে থাকে, লিখতে অসুবিধে থাকে, তারা স্ক্রাইব পাবে, রিডার পাবে, এবং তারা যেটা হচ্ছে যে এক্সট্রা টাইম পাবে। ধরুন 1 ঘন্টার পরীক্ষায়
30 মিনিট করে এক্সট্রা টাইম, 20 মিনিট করে এক্সট্রা টাইম, এটাগুলো পাবে। পরবর্তীকালে যদি তারা ইউপিএসসি পরীক্ষা দিতে যায় সেখানেও তারা এই এক্সট্রা টাইম এবং রিডার রাইটার পেতে পারে, স্ক্রাইব পেতে পারে। তো মানে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এরকম সুবিধে আছে। এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সবাই মিলিয়ে 4% রয়েছে এবং 1% কিন্তু এই যে ক্যাটাগরিটা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি, মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অটিজম, এসএলডি, এদের 3টে ক্যাটাগরি মিলিয়ে যে তাদের জন্য কিন্তু 1% চাকরিতে, গভর্নমেন্ট সার্ভিসে কিন্তু রিজার্ভেশন আছে। তো এবং আরও নানা রকম, মানে ধরুন তাদের জন্য মেডিক্লেম আগে ছিল না, সেই মেডিক্লেম ফ্যাসিলিটিসটা এখন পাওয়া যায়। নিরাময়া বলে একটি মেডিক্লেম রয়েছে যেটা ন্যাশনাল ট্রাস্টের আওতায়, সেটা পাওয়া যায়। আচরণগত সমস্যা, কথা বলতে অসুবিধা এবং সামাজিক যোগাযোগের ভিন্নতাই অটিজম শিশুদের লক্ষণ। সঠিক সময় সচেতন হলেও সঠিক গাইডেন্স পেলে এই শিশুরাও পারে স্বাভাবিক শিশুদের মতন জীবনযাপন করতে। আজকের এই আলোচনায় বিশেষজ্ঞরা জানালেন বিশেষ থেরাপি, গার্জিয়ানশিপ ও অন্যান্য কেয়ারের কথা। অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং পৃথিবীকে অন্যভাবে দেখার সুযোগ। সচেতন হন, এই ধরনের শিশুদের পাশে থাকুন, তাহলেই এদের পৃথিবী খুব সুন্দর। দ্য ওয়াল আরোগ্য।